সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবার ফার্স্ট ইয়ার অনার্স শিক্ষার্থীদের সাথে আমি টাইপস অফ রিয়াকশান এই চ্যাপ্টারটির বাকি অংশ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় যাই। তোমরা লাস্ট যে রিয়াকশান আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশান। আজকে আমি আরও কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে আমি আসব, তোমরা বিক্রিয়াটা দেখে কি বুঝতে পারো কি না একটু আমি লিখি। জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা কি ধরনের বিক্রিয়া? আবার আর এক্স প্লাস কে ও এইচ অ্যাকুয়াস, আর ও এইচ প্লাস কে এক্স, এগুলো কি ধরনের বিক্রিয়া? নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে দেখো জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, সাবস্টিটিউশন। তাহলে হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই জিঙ্ক। আর এখানে দেখো কে কে জায়গায় আর, আবার এক্স এর জায়গায় ওএইচ, এইভাবে করে প্রতিস্থাপন হয়। অর্থাৎ এই বিক্রিয়াগুলোকে বলছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ যেসব বিক্রিয়ায় একটি গ্রুপ বা মূলক অন্য একটি গ্রুপ বা মূলককে প্রতিস্থাপন করে বা সরিয়ে ওই জায়গাটি দখল করে, সেই সকল বিক্রিয়াকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আজকে আমরা কোন বিক্রিয়ার কথা আলোচনা করব? নিশ্চয়ই বুঝতে পারছো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা কত প্রকারের হয়? তাহলে এখানে প্রতিস্থাপন হচ্ছে একটা আরেকটাকে প্রতিস্থাপিত করছে। তাহলে সক্রিয়তার ব্যাপার আছে, যে সক্রিয়তা, যার সক্রিয়তা কম তাকে অধিক সক্রিয় মূলক বা পরমাণু প্রতিস্থাপিত করবে। ওকে, এখন এটি দুই প্রকারের হয়। একটাকে বলি আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, আর একটাকে বলি আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া টু টাইপস অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটাকে বলছি আমরা কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা এসএন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বাংলা করা হয়েছে। আর একটাকে বলছি আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন এবং ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। এখন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা? তাহলে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী বিকারক প্রতিস্থাপকের ভূমিকা পালন করে। আমরা বিকারক নিয়ে কথা বলেছিলাম যে কেন্দ্রাকর্ষী বিকারক কারা আর ইলেকট্রন আকর্ষী বিকারক কারা। কেন্দ্রাকর্ষী বিকারক মানে কেন্দ্রকে আকর্ষণ করে। তাহলে যে সকল প্রতিস্থাপন বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী বিকারক প্রতিস্থাপকের ভূমিকা পালন করে তাদেরকে বলছি আমরা কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আর যেখানে ইলেকট্রন আকর্ষী বিকারক প্রতিস্থাপকের ভূমিকা পালন করবে সেগুলোকে বলবো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসি আমি স্টেপ বাই স্টেপ এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের আবার প্রকার রয়েছে। টু টাইপস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। একটাকে বলছি SN1। এর মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তার মানে একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা SN1 বিক্রিয়া বলি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আর একটা তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে SN2। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন
বাইমলিকুলার রিয়াকশন SN2। তাহলে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1, একটা SN2। ইউনিমলিকুলার মানে হচ্ছে একাণবিক, আর বাইমলিকুলার মানে হচ্ছে দ্বিআণবিক। তাহলে একাণবিক কারা? তাহলে যে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সাবস্ট্রেট এবং বিকারকের মধ্যে শুধুমাত্র একটি বিকারকের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। মূলত এখানে সাবস্ট্রেটের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে দুইটা বিকারক রয়েছে, তার মধ্যে একটা সাবস্ট্রেট আর একটাকে আমরা কেন্দ্রাকোষী বিকারক বলছি। এখন এই দুইটার মধ্যে শুধুমাত্র সাবস্ট্রেটের ঘনমাত্রার উপর, একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যদি বিক্রিয়ার হার নির্ভর করে, তাহলে ওটাকে আমরা SN1 বিক্রিয়া বলবো। কিন্তু এটি দুই ধাপে ঘটে। আর যদি দুইটা সাবস্ট্রেট এবং বিকারক উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর যদি বিক্রিয়ার হার নির্ভর করে, তাহলে ওই বিক্রিয়াকে বলবো আমরা দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা আসি একাণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কোথায় ঘটে। এখানে এটা আমরা বললাম যে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ক অর্থাৎ সাবস্ট্রেটের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে, এবং এই বিক্রিয়া একাণবিক হওয়া সত্ত্বেও এটি দুই ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? দুই ধাপে ঘটে। তাহলে এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, খেয়াল করো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এই বিক্রিয়াটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি ঘটে। 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর এটা ডিগ্রিবিহীন। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে SN1 বিক্রিয়া সবচেয়ে কার্যকর সক্রিয়কে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা বিক্রিয়ার কৌশলে আসি। বিক্রিয়াটা আগে একটু দেখে নিই। ধরো একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমি এখানে লিখছি, এটা একটা জেনারেল ফর্মুলা। এটার সাথে কেন্দ্রাকোষী বিকারক, এখানে দেখো জলীয় ক্ষার, খেয়াল করো আমরা এলিমিনেশন বিক্রিয়া কিন্তু অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকোহলীয় ক্ষার দিয়েছিলাম, তখন কিন্তু অপসারণ বিক্রিয়া হয়েছিল। আর জলীয় ক্ষার দিলে এই যে OH তখন কি করে, X কে প্রতিস্থাপন করে, করলে কি হয় RCR এই OH প্লাস KX। এখন এই বিক্রিয়াটার কৌশলটা কি, আমরা কৌশলটা দেখব। যে কৌশল, খেয়াল করো, কৌশলটা হচ্ছে যে তোমার SN1 বিক্রিয়ার যে কৌশল সেটা হচ্ছে, এটা দুই ধাপে ঘটে বললাম। তাহলে কৌশল এটি দুই ধাপে ঘটে, এটি দুই ধাপে ঘটে। ধাপ 1, স্টেপ 1 কি হচ্ছে, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড স্লোলি, এটা স্লো স্টেপ, এই বন্ধনটা ভাঙতে হয়। এটা তো সিগমা বন্ধন, এটা হ্যালোজেন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক নিয়ে এই বন্ধনটার বিষম বিভাজন করে এবং কার্বোক্যাটায়ন তৈরি করে। কি তৈরি করে? কার্বোক্যাটায়ন। এটা স্লো ধাপ। এবং একটা বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে এবং যেটা স্লোয়েস্ট স্টেপ সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। কারণ যে ধীরগতি সম্পন্ন ধাপ সেটা সম্পন্ন না হলে তো বিক্রিয়াটা হবে না। ধরো একটা পরীক্ষার হলে 50 জন শিক্ষার্থী পরীক্ষা দিবে, ধরো 10টায় পরীক্ষা শুরু হবে, ধরো 9:50-এ 49 জন উপস্থিত হয়েছে, আর 10টা বাজার 1 মিনিট আগে আর একজন আসছে, তাহলে ওই একজনকেও তোমার কাউন্ট করতে হবে। তার মানে ওই একজন যে 49 মিনিটে আসলো, 59 মিনিটে আসলো, সে কিন্তু আমার এই গণনার মধ্যে, ছাত্র সংখ্যা গণনার মধ্যে অবশ্যই আসবে। অর্থাৎ একাধিক ধাপে বিক্রিয়া সংঘটিত হলে যে ধাপ ধীরগতি সম্পন্ন সেটাই হয় বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এই জন্য শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর এই বিক্রিয়ার হার নির্ভর করে। এটাকে আমরা একাণবিক কেন্দ্রাকোষী বিকারক এই জন্য বিক্রিয়া বলি। আর স্টেপ 2-তে কি হচ্ছে, এই স্টেপ 2-তে গিয়ে ওই যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো, সেটা হচ্ছে এই যে তোমরা দেখেছিলে যে ক্ষার থেকে কোন কেন্দ্রাকোষী বিকারক আসবে,
OH মাইনাস, এই যে OH মাইনাস হচ্ছে কেন্দ্র আকর্ষণ নেগেটিভ ঋণাত্মক চার্জ, তাহলে এর সাথে যুক্ত হয়ে তৈরি হলো ROH, এই যে অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। হ্যাঁ হলো। এখন আমরা আসি SN2 রিয়াকশান। এখন SN2 রিয়াকশান আমি বললাম যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার রিয়াকশান SN2, তাহলে বিটা হচ্ছে SN2, এখানে ইউনির জায়গায় কি লিখবো বাইমলিকুলার মানে দ্বিআণবিক, অর্থাৎ সাবস্ট্রেট এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করবে। কিন্তু দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করা সত্ত্বেও এই বিক্রিয়াটি কিন্তু এক ধাপে ঘটে। ইন্টারেস্টিং বিষয়, ওখানে একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়াটা 2 ধাপে ঘটলো, আর এই বিক্রিয়াটা 2টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, কিন্তু এটি এক ধাপে ঘটে। এবং এক ধাপে ঘটে এবং এটা ওই যে যার ডিগ্রিবিহীন যে অ্যালকাইল হ্যালাইড, এটা সবচেয়ে কার্যকর, সবচেয়ে সক্রিয় এই SN2 বিক্রিয়ায়। তারপরে 1 ডিগ্রি, তারপরে কে 2 ডিগ্রি, তারপরে কে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এইভাবে বিক্রিয়ার বেগটা বা সক্রিয়তা নির্ভর করে। এখন আমরা আসি এটি কয় ধাপে ঘটে, 2 ধাপে। কৌশল, তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিই, ধরো CH3X প্লাস KOH জলীয় অ্যাকুয়াস, তাহলে কি হবে CH3OH প্লাস KX। তাহলে এই বিক্রিয়া কয় ধাপে ঘটবে, 1 ধাপে। কৌশল খেয়াল করো, এই কৌশলটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ঘটছে, এটা 1 ধাপে ঘটে, 1 ধাপ, স্টেপ 1, একটাই ধাপ। কিভাবে হচ্ছে দেখো, OH মাইনাস এটা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিকারক, আচ্ছা এইভাবে লিখো OH মাইনাস। আচ্ছা এটা কার সাথে বিক্রিয়া করবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে। C 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে হাইড্রোজেন ধরো এরকম করে আছে, আমি ধরে নিলাম X। এখন এই OH না কেন্দ্র আকর্ষী বিকারক এখানে ঢুকতে চাচ্ছে, স্বাভাবিকভাবে A বের হয়ে যাবে। তাহলে এখানে কি হয়, এখানে OH মাইনাস এ তো ঢুকতে চাচ্ছে, কোথায় ঢুকতে চাচ্ছে, কার্বনে, এটা H, আর কে বের হয়ে যাবে, হ্যালোজেনটা বের হয়ে যাবে, এটা মাইনাস। আর এটা দেখো এই যে তোমার এখানে ধাক্কা দিচ্ছে, এটাকে আমরা ট্রানজিশন স্টেট দেখে মনে হচ্ছে যে এটিও 2 ধাপে ঘটছে, আসলে 2 ধাপে না, এটা হাইপোথেটিক্যাল একটা স্টেপ। আসলে কিভাবে এই বিক্রিয়াটা ঘটে এটা অনুমান করা হয় যে এইভাবে মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপক এরকম হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে। তাহলে এখানে OH-টা ঢুকছে, OH-টা যখন ঢুকছে OH, তখন এখানে C, এই যে এখানে H, আর এইটা দেখো এইভাবে করে প্লাস X মাইনাস। দেখো এটা ঝড় আসলে ছাতা, আমরা ছাতা যদি ধরে থাকি ঝড়ের মধ্যে, তাহলে একটা বাতাস প্রবল বেগে যদি নিচ থেকে আসে তাহলে কি ওটা উল্টে যায়, এটা ইনভার্সন বলি আমরা। আসলে OH-টা তো এখানে ঢুকতে চাচ্ছে, তখন এ ধাক্কা দিচ্ছে, তখন এই যে এই গ্রুপগুলো যেটা সামনের দিকে আছে ওটা উল্টে ওই দিকে চলে যায়। অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু শুধুমাত্র এই সাবস্ট্রেট অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর না, এটা সাবস্ট্রেট এবং কেন্দ্রাকর্ষী বিকারক দুইটা বিক্রিয়কেরই ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে বলে এটা SN2 বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী বিক্রিয়াটা 2য় ক্রমের, আর প্রথমটা ছিল প্রথম ক্রমের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা আসছি কেন্দ্রাকর্ষী তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এবং SN2 গেল। এরপরে কি আছে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এখন আমরা আসি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক, তোমরা জানো যে অ্যারোমেটিক যৌগগুলো, বিশেষ করে বেনজিনের যে যৌগগুলো আছে সেই যৌগগুলো কিন্তু ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক
ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক যে বিক্রিয়ায় প্রতিস্থাপকের ভূমিকা পালন করে তাকে বলি আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা আমরা বেনজিনের কয়েক ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে, আমি একে একে আসি। এক নাম্বার হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন বিক্রিয়াটা কি, আগে আমি ছোট করে বিক্রিয়াটা দেখি, তারপর কৌশল দেখব। বিক্রিয়াটা হচ্ছে বেনজিন যে কোনো, হ্যাঁ একটা উদাহরণ দিই, ধরো ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে, ফেরিক ক্লোরাইড লুইস অ্যাসিড হিট করতে হয়, করলে এখানে এই ক্লোরিন এখানকার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, একটা সরে গেল, এই যেখানে একটা হাইড্রোজেন, আর আরেকটা এসে যেটা সরে গেল সেটা এসে এই ক্লোরিনের সাথে এই সেল হলো। তাহলে এটা হচ্ছে হ্যালোজিনেশনের মধ্যে ক্লোরিনেশন বলবো। এই বিক্রিয়াকে কি বলবো? ক্লোরিন যেহেতু এখানে প্রতিস্থাপন হচ্ছে তাই এটা ক্লোরিনেশন। এখন এই বিক্রিয়ার কৌশলটা কি? এটা কয়েক ধাপে এই বিক্রিয়াটা ঘটে। স্টেপ ওয়ানে কি হচ্ছে, এই যে ক্লোরিন এবং এই যে ফেরিক ক্লোরাইড, লুইস অ্যাসিড বলছি ফেরিক ক্লোরাইড, কারণ এখানে তিন জোড়া, এক জোড়া ঘাটতি আছে। ক্লোরিনের বন্ধনের এটা বিষম বিভাজন ঘটে, তাহলে এটা কি হবে? মাইনাস। ওই মাইনাসটা গিয়ে এটা যেহেতু তখন এই মাইনাসটা গিয়ে এটার সাথে যুক্ত হবে, তাহলে এখানে আর এটা প্লাস হবে, তাহলে এটা হয়ে যাবে Cl প্লাস, আর এই মাইনাসটা এর সাথে যেহেতু এটার একজোড়া ইলেকট্রন নিতে পারে, তাহলে ওটা ফেরিক ক্লোরাইডের সাথে যুক্ত FeCl4 মাইনাস, এরকম হলো। এখন দেখো স্টেপ 2তে এসে কি হচ্ছে। স্টেপ 2তে এসে এই এটা কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারক, কারণ সকল পজিটিভ, আমি বলেছিলাম যে সকল ধনাত্মক চার্জযুক্ত যারা তাদের ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে, তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে এই ইলেকট্রন আকর্ষী বিকারক কি করে? এই বেনজিন চক্রের মধ্যে যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনকে সে কি করে? আকর্ষণ করে। এখন আকর্ষণ করলে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, অর্থাৎ এই যে ঘাট ইলেকট্রন নিল, এখন নিলে এখানে ক্লোরিনটা আসলে ইলেকট্রন নিতে চাচ্ছে, এখন ওই পাই ইলেকট্রনটা নিতে চাচ্ছে। এখন এখানে ইলেকট্রন তো তাহলে পাই ইলেকট্রন ঘাটতি হলো, এখন যদি পাই বন্ধন ব্রেকিং হয় তাহলে এটা স্থিতিশীলতা নষ্ট হয়। এই জন্যে কি হয়, এটা অস্থায়ীভাবে তৈরি হয়, এটাকে আমরা বলি সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। সিগমা জটিল তৈরি হলো। দেখো এখানে এই যে প্লাস ছিল এখানে কিন্তু নাই, কারণ ইলেকট্রন নিল, আর এখানে হাইড্রোজেনকে সরিয়ে এসে ওই ইলেকট্রনটা নিতে চাচ্ছে। এখন কি হচ্ছে, স্টেপ 3তে এসে ওই সিগমা জটিল কি করছে, সিগমা জটিল এটাই যে এই ফাঁকা চিহ্নটা যেখানে ক্লোরিন তুমি দিতে চাচ্ছ সেই দিকে দিতে হবে, সেই দিক বরাবর। তাহলে এখানে হাইড্রোজেন, এখন এইটা কি করবে, এই ইলেকট্রন ঘাটতিকে পূরণ করবে কে? এই হাইড্রোজেন। এই ইলেকট্রন ঘাটতি পূরণ করে প্রোটন হিসাবে সে বের হয়ে যাবে। এখন প্রোটন হিসাবে যখন বের হয়ে যাবে, এই যে দেখো এখানে ফেরিক টেট্রাক্লোরাইড আয়রন টেট্রাক্লোরাইড আয়ন, সেই আয়রন টেট্রাক্লোরাইড আয়নে কি হচ্ছে, এই যে এখান থেকে H প্লাস হিসাবে যাচ্ছে, যে এক জোড়া ইলেকট্রন এখানে দিলে তার ঘাটতি পূরণ হয়ে গেল। পূরণ হয়ে গেলে সে কি তৈরি করলো, এখানে ক্লোরোবেনজিন তৈরি করলো, এবং এখানে H প্লাস আর এই Cl মাইনাস মিলে হলো HCl, আর ফেরিক ক্লোরাইড আবার বের হয়ে আসলো। এটা একটা ক্যাটালিস্ট। তাহলে এটা হ্যালোজিনেশনের মধ্যে ক্লোরিনেশন যে বিক্রিয়া হলো সেটার কৌশল আমরা দেখলাম। এখন দেখো এরপরে আর একটা কৌশল দেখি আমরা, নাইট্রেশন। বি হচ্ছে নাইট্রেশন। ওকে, অ্যারোমেটিক যৌগ বেনজিনে আরেকটা অন্যতম বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়াতে আসলে কি কি বিক্রিয়া অংশগ্রহণ করে? এখানে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে HONO2 এভাবে, তাহলে HNO3, আর এখানে গাঢ় সালফুরিক অ্যাসিড থাকে, দুইটা অ্যাসিড লাগে। এখানে NO2 এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, হাইড্রোজেন আর OH মিলে এখানে হবে পানি, আর এখানে হয়ে যাবে NO2, নাইট্রেশন বিক্রিয়া। এখন এর কৌশল কি?
কৌশল স্টেপ ওয়ানে কি হচ্ছে, আচ্ছা স্টেপ ওয়ানে তোমার এই যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, খেয়াল করো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এখানে 2 অণু সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড 1 অণু, এই যে এ কিন্তু ক্ষারের ভূমিকা পালন করে, কারণ কি এটা দুইটা অ্যাসিডের মধ্যে এটা শক্তিশালী, তাহলে এ অ্যাসিডিক আচরণ করবে, বেসিক হতে বাধ্য, তাহলে OH দিবে, তাহলে OH এখানে ঋণাত্মক হবে, তাহলে এটা ধনাত্মক হবে, তাহলে NO2 কি হিসাবে গেল, NO2 প্লাস হিসাবে গেল, আর OH মাইনাস, আর এখান থেকে দুইটা H নিবে, তাহলে H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন হবে, আর হবে সালফেট 2 অণু বাই সালফেট আয়ন, আর হবে 2 অণু বাই সালফেট আয়ন। এখন দেখো এটা কিন্তু এখানে কেন্দ্রাক শক্তিশালী, হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে এটা বেশি শক্তিশালী, তাহলে এটা বিক্রিয়ায় যাবে। নাইট্রোনিয়াম আয়ন, এটাকে বলি আমরা নাইট্রোনিয়াম আয়ন, এই নাইট্রোনিয়াম আয়নটা ইলেকট্রন নিতে চাইবে, কারণ ইলেকট্রন ঘাটতি হলে ইলেকট্রন আকর্ষী বিকারক, তাহলে এখানে এই যে আসলে একটা বুঝলে আরগুলা খুব সহজ হয়ে যায়। এখন দেখো এটা এরকম হলো, সিগমা জটিল হয়ে গেল, এই সিগমা জটিল এখানে কি হলো NO2, খুব সহজ NO2, আর এখানে তাহলে NO2 এখানে হাইড্রোনিয়াম বাইসালফেট যে আয়ন আছে HSO4 মাইনাস, এই যে H প্লাসটা এসে সালফিউরিক অ্যাসিড হবে, আর এটা NO2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে NO2, আর এটা হয়ে যাচ্ছে H2SO4, আর শেষে দেখো ওই হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস প্লাস এই বাইসালফেট আয়ন আরেকটা থাকছে, একটা এখানে আসলে আরেকটা থাকছে বাইসালফেট আয়ন, এটা মিলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড আর পানি। এটা গেল, এরপরে নাইট্রেশন গেল, এখন আরেকটা আসি আমরা সালফোনেশন, সালফোনেশন কি, এখানে সালফিউরিক অ্যাসিড আসবে, সালফোনিক অ্যাসিড মূলক আসবে আর কি সালফোনেশনে, এটা অলিয়াম আসলে আমরা ব্যবহার করি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড আচ্ছা HO এইভাবে লিখি SO3H, এই SO3H এটা সালফিউরিক অ্যাসিড H2SO4, SO3H এখানে আসবে, আর H আর OH মিলে পানি হবে, তাহলে SO3H কে আমরা বলছি সালফোনিক অ্যাসিড মূলক। এই সালফোনিক অ্যাসিড মূলক যদি বেনজিনে প্রতিস্থাপিত হয় এটাকে আমরা বলি বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন এটার মেকানিজমটা কি, রিয়াকশন মেকানিজমটা কি, আমরা যদি এটা রিয়াকশন মেকানিজম দেখি তাহলে আমরা প্রথমে দেখো প্রথম স্টেপটা খুব ইম্পর্টেন্ট, এই যে H2O তারপরে হচ্ছে SO3, তাহলে H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড, আর এখন 2 অণু সালফিউরিক অ্যাসিড লাগবে, HSO4H, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই যে এখানে কি তৈরি হয়, একটা হয় SO3, এই যে এটা ভাঙে, আর এটা পানি আর H প্লাস মিলে হাইড্রোনিয়াম আয়ন হয়, আর এটা HSO4 মানে বাইসালফেট আয়ন হয়। এখন দেখো এই দুইটা যে ইলেকট্রন, এটা ইলেকট্রন আকর্ষী বিকারক, কারণ হচ্ছে যে 3 জোড়া, 1 জোড়া ঘাটতি, আর এখানে প্লাস, এটার মধ্যে এটা শক্তিশালী, তাহলে এই SO3 সালফার ট্রাইঅক্সাইড, এই সালফার ট্রাইঅক্সাইড এই কেন্দ্র আকর্ষী বিকারক হিসাবে এখানে ভূমিকা পালন করে, তখন এখানে দেখো সালফার ট্রাইঅক্সাইড আর H, তাহলে এটা মাইনাস হলো, কারণ ইলেকট্রন নিল, এটা তো প্রসম ছিল, ইলেকট্রন নিল বলে মাইনাস হলো, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে SO3 মাইনাস, এখন এসে এটা বাইসালফেটের সাথে হলে এটা দিয়ে দিল, তাহলে এই যে প্লাস হয়ে সালফিউরিক অ্যাসিড হলো, আর এখানে হলো দেখো SO3 মাইনাস SO3 সিগমা জটিল, ওটা বারবার লিখছি না, মাইনাস এটার সাথে কি হচ্ছে, ফাইনালি আরেকটা ধাপ আছে এখানে,
SO3 মাইনাস যেটা খেয়াল করো এই স্টেপ 4, নর্মালি সবগুলো 3 স্টেপই হয়, এটার জন্য 4 স্টেপ। SO3 মাইনাস আর হাইড্রোনিয়াম আয়ন, HSO4 তো গিয়েছে, এখন কোনটা বাকি আছে? হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়ন থেকে H+A নিবে, নিয়ে এটা পানি হবে আর ওটা সালফোনিক অ্যাসিড হবে। SO3H প্লাস H2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সালফোনিক অ্যাসিডটা তৈরি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন থেকে হাইড্রোজেন আয়ন নিয়ে, এটা তৈরি হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। আর লাস্টে আর একটা উদাহরণ আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এখন লাস্ট যেটা সেটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ডি। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশানে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন দুইটাই হয়। আমরা একটা দেখাই আমরা এটা দেখিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা শেষ করি। ধরো এখানে লিখলাম আমি CH3Cl আর এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে এই H-কে CH3 প্রতিস্থাপন করে এটা টলুইন হয়ে যায়, প্লাস HCl আর এখানে H-কে প্রতিস্থাপন করে HCl হয়। তাহলে স্টেপ 1-এ কি এই মিথাইল ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখেন লুইস অ্যাসিড, তাহলে এখানে বিষম বিভাজন হয়, তাহলে এখানে তৈরি হয় কার্বোক্যাটায়ন মিথিলিয়াম আয়ন প্লাস Cl মাইনাস আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিলে হয় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন। এখন এখানে এসে বেনজিন চক্রে কি হচ্ছে, এই যে অ্যালকাইল যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এটা ইলেকট্রন আকর্ষণ করে, দেখো তীর চিহ্নটা যেদিকে ইলেকট্রন ঘাটতি সেই দিকে, তাহলে এখানে সিগমা জটিল হবে। একটু আগে আমরা বললাম সিগমা জটিল H, আচ্ছা এখানে প্লাস ছিল এই জন্য নিউট্রাল হয়ে নিরপেক্ষ হয়ে গেল সিগমা জটিলের পর। এখন লাস্ট স্টেপ হচ্ছে এই সিগমা জটিল এসে কি করছে, সিগমা জটিল H এটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে বেনজিন চক্রে। তাহলে এখানে এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন, এখানে H প্লাস আর Cl মাইনাস HCl আর এটা CH3 হয়ে গেল, এটা চলে গেল, এটা CH3 প্লাস HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেখলাম। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন আমরা আসি এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে প্রথম দিকে যেটা ছিল, যেটা আমি প্রথমে আলোচনা করি নাই, একটু সামান্য আলোচনা করেছিলাম, যে রিডক্স রিঅ্যাকশন। এখন রিডক্স রিঅ্যাকশনটা আমি একটু ডিটেলসে যাব। তো রিডক্স রিঅ্যাকশন আমি ইলেকট্রনিক কনসেপ্টে যাব সরাসরি, অন্য কোনো কনসেপ্টে আমি যাব না। রিডক্স রিঅ্যাকশন ইলেকট্রনিক কনসেপ্ট। রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স, এই দুইটা মিলে রিডক্স বিক্রিয়া, যে বিক্রিয়া একই সাথে ইলেকট্রন আদান প্রদান ঘটে, অর্থাৎ ইলেকট্রন দানও হয় আবার ইলেকট্রন গ্রহণও ঘটে, সেই বিক্রিয়াকে আমরা বলছি রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার একটা উদাহরণ দিই, খুব সিম্পল, ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। দেখো এটা জিরো, এটা জিরো, এই ইলেকট্রন ত্যাগ করেছে ফলে জারণ, আর এই ইলেকট্রন গ্রহণ করেছে সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। অর্থাৎ একজন ইলেকট্রন দান করছে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যে ইলেকট্রন দান করে সে বিজারক পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থ ইলেকট্রন দানে সক্ষম তাদেরকে আমরা বিজারক পদার্থ বলি, আর যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে বলি আমরা জারক পদার্থ। এখন আমি কিছু জারক, তাহলে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে জারক পদার্থ। আমি বললাম যারা ইলেকট্রন গ্রহণ করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট,
হাইড্রোজেন পারঅক্সাইড জারক হয়, বিজারক হয়। হ্যালোজেনগুলো জারক জারক জারক। তারপর তোমার অক্সিজেন O3, তারপর নাইট্রিক অ্যাসিড জারক, গাঢ় সালফিউরিক অ্যাসিড জারক হিসেবে কাজ করে। তারপর কিউপ্রিক সালফেট, তারপর ফেরিক ক্লোরাইড, এগুলো হচ্ছে জারক রূপে ক্রিয়া করে। আর বিজারক কারা? বিজারক পদার্থ হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে। সকল ধাতু, আমরা বলেছিলাম সকল ধাতু নিরপেক্ষ অবস্থায় সাধারণত ইলেকট্রন ত্যাগ করে। সকল ধাতু নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে, এটা ধরে নাও। তারপরে পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড H2S H2O2, মানে পরিবেশ ভেদে জারক হয়, বিজারক হয়। অক্সালিক অ্যাসিড সোডিয়াম থায়োসালফেট, তারপর কার্বন মনোক্সাইড, তারপর কার্বন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ, আমরা জারক পদার্থ কারা? জারক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে। আমরা উদাহরণ দেখলাম। এখন আমরা আসি যে একটা ধাতু যদি হয়, আমি একটু বলি, ধাতু হলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো SN2+, আবার দুইটা ইলেকট্রন ত্যাগ করলো SN4+, এটা সর্বোচ্চ জারণ অবস্থা। ধাতুর নিরপেক্ষ অবস্থায় সবসময় হচ্ছে বিজারক। আর ধাতুর সর্বোচ্চ জারণ অবস্থা সবসময় জারক, কারণ সে আর ইলেকট্রন ত্যাগ করে না, বরং গ্রহণ করতে পারে। আর ইলেকট্রন সবসময় ত্যাগ করে কিন্তু গ্রহণ করে না। আর মধ্যবর্তী যে কোনো জারণ অবস্থা উভয় হতে পারে, জারকও হতে পারে ও বিজারক হতে পারে। তার মানে সে ইলেকট্রন ত্যাগও করতে পারে, আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে। ওকে, এখন জারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে সেটি জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে সেটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটাকে আমরা রেডক্স, এই যে একটু আগে উদাহরণ দিয়েছি, রেডক্স বিক্রিয়া বলে থাকি। ওকে, এখন আমরা আসি জারণ মান এবং যোজনী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইন্টারমিডিয়েটও এটা পড়ে এসেছো। জারণ মান হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সংশ্লিষ্ট মৌলের সৃষ্ট চার্জের সংখ্যা। যদি ত্যাগ গ্রহণ না হয় তাহলে তার জারণ মান হবে 0। এখানে ত্যাগ গ্রহণ হয়নি। যদি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে, ধরো একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়েছে, তাহলে এর জারণ মান হবে +1। আর ধরো ক্লোরিন, এটা ত্যাগও হয়নি, গ্রহণ হয়নি, তাহলে জারণ মান 0। যদি ইলেকট্রন গ্রহণ করে এরকম হয়, তাহলে এর জারণ মান হবে -1। আর যোজনী কি? যোজনীটা হচ্ছে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, সেটাই যোজনী। যোজনী কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না। অক্সিজেনের যেমন আমি যদি বলি এই সোডিয়াম অক্সাইড, এই যৌগে অক্সিজেনের যোজনী, এই অক্সিজেনের যোজনী কিন্তু 2, কিন্তু এই যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। আবার এই যৌগের সোডিয়ামের যোজনী হচ্ছে 1, কিন্তু সোডিয়ামের জারণ মান কিন্তু +1। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জারণ মান এবং যোজনীর মধ্যে পার্থক্য। এটা তোমরা একটু দেখে নিবে। যোজনী নিরপেক্ষ হয়, জারণ মান ধনাত্মক ঋণাত্মক হয়। যোজনী কখনোই তোমার 0 হয় না, জারণ মান 0, ভগ্নাংশ হয় না, জারণ মান 0 পূর্ণ ভগ্নাংশ হতে পারে। ঠিক আছে, এরকম পার্থক্য আছে, সেটা একটু দেখে নিতে হবে। এখন জারণ মান, এখানে জারকের তুল্য ভর, একটা যে টার্ম আছে যে জারকের তুল্য ভরটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট। জারকের তুল্য ভর হচ্ছে জারকের মোলার ভর বা আণবিক ভর। মোলার ভর মানে হচ্ছে তার 1 মোলের ভর, যেটা আণবিক ভর, ডিভাইডেড বাই গৃহীত ইলেকট্রন সংখ্যা, মানে কতটা ইলেকট্রন সে ওই বিক্রিয়া গ্রহণ করছে, গৃহীত ইলেকট্রন সংখ্যা। তাহলে জারকের আণবিক ভরকে যদি গৃহীত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে জারকের তুল্য ভর পাই। তাহলে তোমাকে একটা প্রশ্ন যদি করা হয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ভর কত, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর লাগবে, আণবিক ভর 158,
158 আর কতটা ইলেকট্রন সে গ্রহণ করে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে এটা হয় 31.6। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় দ্রবণে তোমার তুল্য ভর হচ্ছে 31.6। ডাইক্রোমেট যদি হয় অম্লীয় মাধ্যমে, ডাইক্রোমেট হলে ডাইক্রোমেটের আণবিক ভর 294, এটা 6 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা হয় 49। ঠিক একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বিজারকের তুল্য ভর কি? বিজারকের তুল্য ভর, বিজারকের তুল্য ভর একই রকম। বিজারকের মোলার ভর ডিভাইডেড বাই ত্যাগকৃত বা দানকৃত ইলেকট্রন সংখ্যা, দানকৃত ইলেকট্রন সংখ্যা বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, কত মোল ইলেকট্রন সে ডোনেট করছে। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে সোডিয়াম অক্সালেট Na2C4C2O4 এর তুল্য ভর, এটা বিজারক, এটার তুল্য ভর কত? তাহলে এর আণবিক ভর হচ্ছে 134 আর এটা 2 মোল ইলেকট্রন ত্যাগ করে, কারণ অক্সালেট আয়ন 2 মোল ইলেকট্রন কার্বন ডাইঅক্সাইড হয় ত্যাগ করে, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে হয় 67। আর একটা ছোট ছোট প্রশ্নের মধ্যে থাকে জারণ অর্ধ বিক্রিয়া কি? রিডক্স বিক্রিয়া আমরা বললাম যে বিক্রিয়ায় একই সাথে ইলেকট্রন দান এবং গ্রহণ ঘটে, তাহলে ওখানে ইলেকট্রন দানও ঘটছে গ্রহণও ঘটছে, তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা কি? জারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়া হলো রিডক্স বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যে অংশে ইলেকট্রন দান ঘটে সেটাকে বলা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। একটা রিডক্স বিক্রিয়া ধরো হলো যে অংশে ইলেকট্রন দান ঘটছে সেটাকে বলছে জারণ অর্ধ বিক্রিয়া, আর রিডক্স বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকেই বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, তাহলে রিডক্স বিক্রিয়ায় তো এক অংশে জারণ ঘটে আর এক অংশে বিজারণ ঘটে, তাহলে একটাকে অর্ধ বিক্রিয়া মানে একটা অংশ। ওকে, এখন আমরা আসি সরাসরি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই রিডক্স বিক্রিয়াকে আমরা কিভাবে সমতা করি। আমি অম্লীয় মাধ্যমে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমি কয়েকটা 2-3টা দেখাবো, যেটা তোমরা ইন্টারমিডিয়েটও করে আসছো, এই জন্যে ওটা খুব বেশি আমি আলোচনা করব না, তবে ক্ষারীয় মাধ্যমে কয়েকটা বিক্রিয়া আমি দেখাবো। এখন দেখো, আয়ন তোমাকে প্রশ্ন করবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রিডক্স বিক্রিয়া সমতাকরণ, ধরো আমি যদি একটা টাইটেশন চিন্তা করি, একটা জারণ বিজারণ টাইটেশন, ধরো এটা একটা বুরেট, ঠিক আছে, স্টপকক, এটা একটা বুরেট, এখানে একটা কনিক্যাল ফ্লাক্স আছে, এর মধ্যে ধরো আছে ফেরাস সালফেট এর দ্রবণ, আর এখানে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা কি অম্লীয় মাধ্যম কয়েক লঘু আর কি, লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, এই দুইটার যে কোনোটা অম্লীয় মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে অম্লীয় মাধ্যমে আছে ফেরাস সালফেটের দ্রবণ, এটা ফেরাসের পরিমাণ আমি ধরে নির্ণয় করবো, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে প্রমাণ দ্রবণ। এই দ্রবণ এখানে এটা স্বনির্দেশক, কারণ এটার নিজের গোলাপি বর্ণ আছে, এই জন্য এখানে নির্দেশক ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন আমি এটা রিয়াকশান করব, কার সাথে কার বিক্রিয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড দিয়ে করি আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কম ইউজ হয়, সালফিউরিক অ্যাসিডটা লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ায় আসলে কি তৈরি হয় তোমরা এটা খেয়াল করবে, যতগুলো ধাতু আছে ততগুলোর সালফেট হবে, পটাশিয়াম সালফেট প্লাস এখানে ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানাস সালফেটে পরিণত হয়, অম্লীয় মাধ্যমে, আমরা এখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া দেখছি কিন্তু, প্লাস এখানে ফেরাসটা ফেরিক হয়ে যায়,
ওটাও সালফেট হবে, আর পানি হবে, অম্লীয় মাধ্যমে পানি তৈরি হয়। এখন এটা আয়ন পদ্ধতিতে এটা আমি উপস্থাপন করব। এখানে লিখবো আমি পারম্যাঙ্গানেট আয়ন, কারণ পটাশিয়াম আয়ন এখানে দর্শক আয়ন। খেয়াল করো, পটাশিয়াম আয়ন কিন্তু তার জারণ মানের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং দর্শন আয়নগুলো অ্যাভয়েড করে সালফেটের কোনো পরিবর্তন নেই, সালফেট দর্শক আয়ন। তাহলে এটা ফেরাস, এটাকে আমি তখন আয়ন ফর্মে লিখবো, বা প্লাস এখানে অ্যাসিড মানে হচ্ছে প্রোটন থাকে, অ্যাসিড থেকে প্রোটন আসে, এটা হয়ে কি হয়, এখানে ম্যাঙ্গানাস হচ্ছে Mn2 প্লাস, প্লাস ফেরাসটা হয়ে গেছে ফেরিক, আর এই যে হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন মিলে এটা পানি হয়, অক্সাইড আয়ন মিলে পানি। এখন দেখো এখানে আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে জারক কোনটি এবং বিজারক কোনটি। তাহলে তোমরা একটু আগে আমরা বলেছি পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেট যদি থাকে চিন্তা করার আর কোনোই দরকার নেই, এরা জারক। কারণ কি, দেখো এখানে পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7, আর এখানে সে অম্লীয় মাধ্যমে +7 থেকে +2-তে পরিণত হয় অম্লীয় মাধ্যমে, এটা সবসময় একই। তাহলে এখানে কি হয়েছে, +7 থেকে +2 হয়েছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে আরও 5টা, +7 - 2 মানে +5 ইলেকট্রন। তাহলে এ হচ্ছে জারক। আর এই ফেরাসটা কি হচ্ছে ফেরিক, তার মানে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে তার মানে এ হচ্ছে বিজারক। তাহলে জারক বিজারক আগে চিহ্নিত করব, তারপরে কি লিখব, বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, বিজারণ অর্ধবিক্রিয়া কি, বিজারণ অর্ধবিক্রিয়া দিবে হচ্ছে জারক পদার্থ। তাহলে এখানে পারম্যাঙ্গানেট আয়ন কতটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং খেয়াল রাখতে হবে যে এই অক্সিজেনের ব্যালেন্স কিন্তু হাইড্রোজেন দেওয়া করতে হয়, অর্থাৎ অম্লীয় মাধ্যমে জারক পদার্থের সাথে কিন্তু হাইড্রোজেন আয়ন থাকবে। এটা কিসে পরিণত হয়েছে, ম্যাঙ্গানাস আয়ন প্লাস এখানে যতটা অক্সিজেন তত মোল পানি হবে, তাহলে 4 মোল পানি, 4 দুগুণে 8, এখানে 8, আগে পরমাণুর ব্যালেন্স করতে হবে, চার্জের না। এখন এই ম্যাঙ্গানাস +7 থেকে +2 হয়েছে, তার মানে সে এখানে 7টা প্লাস ছিল, এখন 2টা প্লাস, তাহলে আরও সে 5টা যদি ইলেকট্রন নেয় নেগেটিভ চার্জ, তবেই ব্যালেন্স হবে চার্জের। তাহলে এখানে 7 - 2 মানে +5 ইলেকট্রন। এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। তো এখন জারণ অর্ধবিক্রিয়া কি, জারণ অর্ধবিক্রিয়াটা হলো এই যে ফেরাস কিসে পরিণত হয়েছে, ফেরিকে, তাহলে আরেকটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, প্লাস ইলেকট্রন। এখন কি করতে হবে, ইলেকট্রনে ব্যালেন্স করতে হবে। এই ইলেকট্রনের ব্যালেন্সটা আমরা কিভাবে করব, দেখো ইলেকট্রনে এখানে 5টা, এখানে 1টা, তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তারপর যোগ করব এটার সাথে। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন +8 H +5 ফেরাস থেকে ম্যাঙ্গানাস আয়ন +4 ওয়াটার +5 ফেরিক। এটা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স হয়ে গেছে। এখন তুমি যদি দর্শক আয়ন যোগ করে এই ব্যালেন্সটা করতে চাও, দর্শক আয়ন যোগ করতে চাও, তাহলে কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে পারম্যাঙ্গানেটটা কোথা থেকে আসছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেখো। এখানে খেয়াল করতে হবে, এখানে একটা পটাশিয়াম যুক্ত করলে এটার ব্যালেন্স যাতে ঠিক থাকে, এখানে একটা ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করতে হবে এখানে কিন্তু পটাশিয়াম আয়ন দিলা, এই পাশে দাওনি, এই পাশে নাই কিন্তু, তাহলে পটাশিয়াম আয়নটা এখানে কিন্তু পটাশিয়াম সালফেটে পরিণত হবে। তাহলে এখানে একটা আছে, তাহলে এখানে 1 করার জন্য হাফ দিলাম। তারপর কি এই অ্যাসিডটা কি হবে, সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে 8টা হাইড্রোজেন, তাহলে 4 দিয়ে ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে। আর ফেরাস সালফেট কত, 5, ঠিক আছে। এখানে এসে এই ম্যাঙ্গানাসটা কি হবে, ম্যাঙ্গানাস সালফেট, তাহলে ব্যালেন্স ঠিক আছে, এটা ঠিক আছে, +4 অণু পানি, এটাও ঠিক আছে, এখানে তো নিরপেক্ষ আছে। আর ফেরিক হচ্ছে 5, ফেরিক সালফেট, তাহলে 5কে মিলানোর জন্য 5/2। এইভাবে করে আমরা এই রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারি। এখন তোমাকে যদি এই পারম্যাঙ্গানেটের জায়গায় যদি ডাইক্রোমেট দেয়, পটাশিয়াম ধরো ডাইক্রোমেট দিল, পটাশিয়াম ডাইক্রোমেট যদি দেয়, তাহলে পারম্যাঙ্গানেটের জায়গায় তোমার লিখতে হবে পটাশিয়াম
ক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট যখন ফেরাস এবং অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে, ফেরাস তো ফেরিক হয়, আর এই পটাশিয়াম সালফেট হয়। আর ক্রোমিয়ামটা এখানে ক্রোমিক সালফেট হয়, মানে 3 যোজন, মানে Cr2SO4 3, মানে 6 থেকে +3 পরিণত হয় অম্লীয় মাধ্যমে। এটা খেয়াল রাখতে হবে। অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে একই পরিবর্তন হয় এই পটাশিয়াম ডাইক্রোমেটের। এটা দেখো +6, এই যে এখানে তাহলে আমরা কি লিখবো, ডাইক্রোমেট Cr2O7 2-, এখানে ক্রোমিয়ামের জারণ মান +6, আর এখানে কি সে পরিণত হলো +3। তাহলে 6 থেকে 3 মানে ইলেকট্রন সে গ্রহণ করেছে, মানে জারক, আর ফেরাসটা ফেরিক হয়েছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করেছে, বিজারক। তাহলে এখানে কি হচ্ছে, বিজারণ অর্ধ বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন লাগবে সেটা আমরা যদি দেখি। ডাইক্রোমেট আয়ন, এখানে জারণ মান +6, 7 × 14 থেকে 2 বাদ এবং 2 দিয়ে ভাগ, +6। জারণ মান বের করা তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিখেছো, ওই জন্য আমি আর ডিটেলস জারণ মান বের করা দেখাচ্ছি না। এখন এই +6, এখানে দেখো ক্রোমিয়াম 3+ হচ্ছে, তাহলে এখানে 2টা আছে, আগে এগুলো ব্যালেন্স করেন, তো 2, আর এখানে দেখো 7টা অক্সিজেন, তাহলে 7 অনুপায়নী হবে, 7 দুগুণে 14টা হাইড্রোজেন। ওকে, এখন দেখো এই ক্রোমিয়াম +6 তে মানে একটার জন্য +6, 2টা আছে না, তাহলে 2টার জন্য +12 জারণ মান, এখানে একটার জন্য +3, 2টার জন্য +6, তাহলে +12 থেকে +6 মানে +6টা ইলেকট্রন আরও নিতে হলো। তাহলে পারম্যাঙ্গানেট হলে 5 মোল ইলেকট্রন গ্রহণ হবে, আর ডাইক্রোমেট হলে 6 মোল ইলেকট্রন গ্রহণ হবে, আর এতে একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এখানে 6 দিয়ে গুণ, তাহলে এখানে হবে পটাশিয়াম, এটা ডাইক্রোমেট হবে আয়ন, আর এখানে হবে 14H+, আর এখানে হবে 6 ফেরাস, আর এখানে 2 Cr3+, এখানে 7 পানি, আর 6 ফেরিক। এখন যদি তুমি এই দর্শক আয়ন যোগ করো তাহলে কি হবে, এখানে হবে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং সাথে সাথে তোমরা এই যে পটাশিয়াম যোগ করলে এটা ভুলে যায় অনেকে, এই পাশে লিখতে ভুলে যায়, তাহলে এখানে পটাশিয়াম সালফেটটা লিখে নিবা। এখন পটাশিয়াম মিলা, তাহলে এখানে এটা ব্যালেন্স হলো। এখন সালফুরিক অ্যাসিড লিখে ফেলো, তাহলে এখানে 14 আছে, তাহলে 7 দাও, আর এটা হচ্ছে ফেরাস সালফেট 6, তাহলে 6 দিতে হবে, প্লাস ক্রোমিক সালফেট Cr2SO4 3, তাহলে 2টা মিলে গেল, আর 2 দেওয়া যাবে না, 7 অণু পানি, আর ফেরিক সালফেট Fe2SO4 2, এখানে 6 আছে, তাহলে 3, এইভাবে করে ব্যালেন্স হয়ে গেল। এখন আমি 1-2টা ক্ষারীয় মাধ্যমের রিয়াকশানটা দেখাবো, ঠিক আছে? এখন ক্ষারীয় মাধ্যমের তোমাকে যদি আমি একটা রিয়াকশান দেখাই, যে দেখো এই ডাইক্রোমেটের ক্ষারীয় মাধ্যমের রিয়াকশানটা কিভাবে আমরা ব্যালেন্স করি। এখন দেখো একটা বিক্রিয়া দিল যে ডাইক্রোমেট আয়ন প্লাস অক্সালেট আয়ন C2O4 2-। বিক্রিয়া কম এখানে দেওয়া থাকবে, মানে ক্রোমিয়াম ডাইক্রোমেটটা 3+ হয়, প্লাস ক্রোমিয়াম আয়ন প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানে লেখা থাকবে ক্ষারীয় মাধ্যম, ওখানে লেখা থাকবে অম্লীয় মাধ্যম, আর এটা ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা কিভাবে আমরা ব্যালেন্স করি, এখন আমরা আগে দেখে নিই কোনটা জারক কোনটা। এটা +6 আর এটা +3, স্বাভাবিকভাবে এটা জারক, মানে আরও 3টা ইলেকট্রন গ্রহণ করলে এটা সমান হলো। আর এখানে কার্বনের কত, 4 × 8 = 2, 6 3 2 দেওয়া করলে +3, আর এখানে +4, +3 থেকে +4 মানে আরও একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, তার মানে এটা হচ্ছে বিজারক। ওকে, এখন জারক বিজারক আমি চিহ্নিত করলাম, করার পর আমি কি লিখব, এখন লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, জারক পদার্থ বিজারণ অর্ধ বিক্রিয়া দেয়, আর বিজারক পদার্থ জারণ অর্ধ বিক্রিয়া দেয়। কারণ যে ইলেকট্রন
বিজারণ অর্ধবিক ইলেকট্রন দান ঘটবে। এখন জারক পদার্থকে ডাইক্রোমেট মানে Cr2O7 2-। আচ্ছা একটু দূরে দাও এখান থেকে Cr3+। খেয়াল করো যে এটা ইলেকট্রন গ্রহণ করবে, এখন কতটা করবে সেটা আমি ফাঁকা রাখলাম। এবং এই যে অক্সিজেন, এখানে খেয়াল করতে হবে যে ক্ষারীয় মাধ্যমে কিন্তু এই অক্সিজেনের ব্যালেন্সটা পানি দিয়ে করতে হবে এবং এখানে পানি দিতে হবে, আর এই পাশে তখন হাইড্রক্সিল আয়ন তৈরি হবে। ঠিক আছে, জারক পদার্থ অক্সিজেনকে পানি দেওয়া, তাহলে এখানে যদি আমি 7 পানি দিই, এটা খেয়াল করো, তাহলে এখানে 14 মানে ডাবল হবে হাইড্রক্সিল আয়ন। 7 দুগুণে 14 মানে হাইড্রোজেন মিলাও, 7 দুগুণে 14। এখন এখানে 7টা অক্সিজেন আর এই 7টা অক্সিজেন মিলে কত হলো? 14টা অক্সিজেন। আর এখানে দেখো এই যে +3 আর এটা +6 ছিল, তাহলে একটার জন্য +6, দুইটার জন্য +12, একটার জন্য এখানে 2 কারণ দুইটা, একটার জন্য +3, দুইটার জন্য +6, +12 থেকে +6 মানে 6টা ইলেকট্রন গ্রহণ করলো, +12 - 6 মানে 6 ইলেকট্রন। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে কিন্তু H+ আসবে না, H+ তো অম্লীয় মাধ্যমে আসবে, তাহলে ক্ষারীয় মাধ্যমে জারকের সাথে কি আসবে? পানি আসবে, এটা মনে রাখতে হবে। জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কি হবে? এই যে অক্সালেট আয়ন, এই অক্সালেট আয়ন কি হবে? এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে 2 দাও, অক্সালেট আয়ন কিসে পরিণত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে একটা 4 2 8 কে 2 বা 2 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 2 2 4 কে 2 দিয়ে ভাগ করলে 4 1, তাহলে 4। তাহলে এখানে একটার জন্য +3, দুইটার জন্য +6, এটা একটার জন্য +4, দুইটার জন্য +8, তাহলে +6 থেকে +8, তাহলে +6 - 8 মানে -2 ইলেকট্রন, মাইনাস এইভাবে লেখা হয় না, ওটাকে এখন আন্তর্জাতিক পদ্ধতিতে এই পাশে দিয়ে +2 ইলেকট্রন লেখা হয়। মানে ইকুয়েশনের মধ্যে মাইনাসটা লেখা আন্তর্জাতিকভাবে এখন হয় না। তাহলে দেখো এখন কি করবে? ইলেকট্রনের এখানে 6, এখানে 2, তাহলে এই 2 নাম্বার ইকুয়েশনকে কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে। তাহলে এটা হলো ডাইক্রোমেট আয়ন +7 পানি +3 অক্সালেট আয়ন থেকে 2 ক্রোমিয়াম আয়ন, ক্রোমিক আয়ন +14 OH- প্লাস এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দুগুণে 6 কার্বন ডাই অক্সাইড। দিস ইজ দ্য ব্যালেন্স অফ দিস রিয়াকশন অ্যাট বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম। এখন পারম্যাঙ্গানেট দিয়ে আমি একটু দেখাই, পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে তোমার পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে একটু বলে দিই। আচ্ছা, এই বিক্রিয়াটাই যদি পারম্যাঙ্গানেটে দেখায়, ধরো পারম্যাঙ্গানেট আয়ন প্লাস অক্সালেট আয়ন, এই বিক্রিয়াটাই যদি দেখায়, তাহলে এখানে কিন্তু আগে কিন্তু পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানাস আয়ন হয়েছিল, মানে এরকম হয়েছিল, কিন্তু এখানে কিন্তু এটা হয় না, এটা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়। তাহলে পারম্যাঙ্গানেট থাকলে এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হবে ক্ষারীয় মাধ্যমে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা জারক আর এটা বিজারক, এটা ঠিক আছে। এখন এখানে আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখি। বিজারণ অর্ধবিক্রিয়াকে পারম্যাঙ্গানেট আয়ন ইলেকট্রন নিবে, এখানে আমি বলছি যে পানি দিয়ে ব্যালেন্স করতে হবে, ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড প্লাস হাইড্রক্সিল আয়ন। এখন এখানে হচ্ছে +7 থেকে কী হয়েছে? 2 দুগুণে 4, তাহলে +7 থেকে +4, তাহলে +3 ইলেকট্রন। এখন এখানে 4, এখানে যদি 4 দিই, তাহলে এখানে 8 4 4 8 মিলে গেছে।
তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর ওই যে জারণ, জারণ অর্ধ বিক্রিয়া কি, অক্সালেট আয়ন, এই একটু আগে লিখলাম, সেটা কি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস 2 ইলেকট্রন, এখানে তো 2 দেবে না, কারণ এটা +4 আর এটা +3, তাহলে 2 দেবে, এখানে হচ্ছে 2 নাম্বার। এখন তুমি কি করবা, এখানে ব্যালেন্স করবা। ইকুয়েশন যদি ব্যালেন্স করো তাহলে এখানে 2টা আর এখানে 3টা, তাহলে তো মিলেনি, তাহলে এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 2 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8 পানি, প্লাস এখানে 3 দিয়ে গুণ করেছি 3 অক্সালেট আয়ন থেকে এখানে 2 দিয়ে গুণ করেছি 2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 8 দুগুণে 16 OH মাইনাস, আর এখানে 3 দুগুণে 6 কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়াগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং লাস্টে এখানে কিছু আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই বিক্রিয়াটা রয়েছে। যখন প্রমাণ আয়োডিন দ্রবণ টাইট্রেশন রেডক্স বিক্রিয়ায় ব্যবহার হয় তখন এটাকে আয়োডিমিতি বলি। আর কোনো আয়োডাইড লবণ থেকে আয়োডিন তৈরি হওয়ার পর উক্ত আয়োডিনকে প্রমাণ বিজারক পদার্থ থায়োসালফেট দিয়ে তার পরিমাণ নির্ণয় করা হয়, সেটাকে আমরা আয়োডোমিতি বলি। এবং এই আয়োডিমিতি আয়োডোমিতির রিয়াকশানে যে ব্যালেন্স সেটাও তোমাদের কিন্তু জানতে হবে। আশা করি তোমরা সেগুলো একটু শিখে নিবা, ঠিক করে নিবা। আর এই চ্যাপ্টারে মোটামুটি আলোচনা জারণ বিজারণ বিভব তড়িৎ রাসায়নিক সারি বৈশিষ্ট্য এগুলো তোমরা বইয়ে পড়লে, ইন্টারমিডিয়েটেও ওগুলো পড়ে এসেছো, একটু বুঝতে পারবা। একটা কমপ্লেক্স জিনিস আছে, সেটা হচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম। ইলিংহাম ডায়াগ্রামটা বইয়ে তোমরা পাবা, বাট এটা আমার একটু আলোচনার বিষয় রয়েছে, কারণ এখানে বিভিন্ন অক্সাইড, ধাতুর অক্সাইড থেকে যে আমরা বিজারণ পদ্ধতিতে সেখানে ধাতু নিষ্কাশন করি, আসলে কোন ধাতুর অক্সাইড কার্বন বা কার্বন মনোক্সাইড দ্বারা কত সহজে বিজারিত হয় সেটা ইলিংহাম ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করা হয়। সেটা তোমরা পড়ে বুঝতে না পারলে আমার সাথে একটু আলোচনা করে নিবে। আমি আজকে যতটুকু আলোচনা করলাম এইটুকুর হ্যান্ডআউটও আমি তোমাদেরকে দিয়ে দিব। আশা করি তোমরা হ্যান্ডআউট দেখলে আয়োডোমিতি আয়োডিমিতি এবং এই যে জারণ বিজারণ বিভব তড়িৎ রাসায়নিক সারি এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা আমার মনে হয় তোমাদের সাথে যে 2টা লেকচারে আমি আলোচনা করেছি, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমি শেষ করতে পেরেছি আশা করি। কিছু জিনিস বাকি থাকলো সেগুলো তোমরা নিজেরা একটু বই দেখে ঠিক করবে, আর সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই অনলাইন যে ক্লাসগুলো স্যাররা কষ্ট করে নিচ্ছে সেগুলো এই ছুটির মধ্যে তোমরা ফলো করে সেগুলোকে ঠিক করে নিবে, সেগুলো নিয়ে আলোচনা করবে নিজেদের মধ্যে। কোনো সমস্যা হলে স্যারদের সাথে গ্রুপে বা মেসেঞ্জারে বা ওভার টেলিফোন তোমরা আলোচনা করে নিবে, সেগুলো শেয়ার করবে। আশা করি সবাই ভালো থাকবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।